গভীর জঙ্গলে চরাবালিতে আটকে যাওয়া থেকে শুরু করে একের পর এক নির্মম ঘটনা ঘটতে থাকে দুজনের সঙ্গে। তবে গল্পের টুইস্ট আসে তখনই যখন এক বিশাল আকৃতির সাপ তার ডিম উদ্ধার করার জন্য তাদের ওপর আক্রমণ করে বসে। আর আজকের মুভিতে এমন অনেক কিছুই রয়েছে যা দেখলে শরীর শিউরে উঠবে। সো হ্যালো ভিউয়ার, সঙ্গে আমি অনিমেষ, আর আজকের মুভি কুইকসেন্ড। মুভি শুরু হয়, দেখা যায় ঘন জঙ্গলের ভেতরে একজন চোর বন্দুক হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তবে কোনো এক অজানা কারণবশত ওই চোরটা খুব ঘাবড়েছিল, তার চোখে মুখে মৃত্যুভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। এমন অবস্থায় হঠাৎ করেই চোরটা জঙ্গলের মাটিতে আছড়ে পড়ে এবং সাথে সাথেই সজোরে চিৎকার করে ওঠে। এখান থেকে সিন শিফট হয় আর আমরা জস এবং সোফিয়া নামের এক দম্পতিকে দেখতে পাই, যারা কলম্বিয়া এসেছে কোনো একটা গুরুত্বপূর্ণ কনফারেন্স অ্যাটেন্ড করতে। এখানে বলে রাখি, জস এবং সোফিয়া একসাথে থাকলেও তাদের সম্পর্কটা কিন্তু মোটেই ভালো ছিল না। এমনকি কিছুদিনের মধ্যেই তারা একে অপরকে ডিভোর্স দিতে চলেছে। তো যাই হোক, এয়ারপোর্ট থেকে হোটেলে ফেরার পর তাদের সঙ্গে মার্কাস নামের এক ব্যক্তির দেখা হয়। আসলে এই মার্কাস হলো জসের বন্ধু, আর তার অনুরোধেই জস এবং সোফিয়া এই কনফারেন্সে উপস্থিত হয়েছে। এরপর তারা রেস্ট করার জন্য রুমে চলে যায়। রাতে ডিনার করার সময় জস, মার্কাস এবং সোফিয়া তাদের অতীতে কাটিয়ে আসা বেশ কিছু সুন্দর মুহূর্ত নিয়ে আলোচনা করতেছিল। তবে এই সময় জস এবং সোফিয়ার মধ্যে পুনরায় কথা কাটাকাটি হয়, যে কারণে সোফিয়া রেগে তার রুমে চলে যায়। জস তার খাওয়া দাওয়া শেষ করে রুমে ফিরে দেখে সোফিয়া বিছানাতে ঘুমিয়ে পড়েছে। তবে সোফিয়া যেহেতু তাকে পছন্দ করে না, তাই সে সারাটা রাত সোফাতেই শুয়ে কাটিয়ে দেয়। পরের দিন সকালে সোফিয়া তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ল্যাপটপে চাউচি নামের একটা জায়গা সম্পর্কে পড়তে থাকে। আর্টিকেল পড়ে সোফিয়া জানতে পারে ওই জায়গাতে খুব সুন্দর একটা ওয়াটারফল রয়েছে। এটা জানার পরে সোফিয়া অনেক এক্সাইটেড হয়ে ওই জায়গাতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে জস এটা জানতে পারলে সে সোফিয়ার সঙ্গে যেতে চায়। আসলে তাদের সম্পর্কটা যতই খারাপ হোক না কেন, জস কিন্তু সোফিয়াকে কখনোই একা ছাড়ে না। তাছাড়া জসের যেহেতু এর আগে অনেক হাইকিংয়ের অভিজ্ঞতা রয়েছে, তাই সে ভালোভাবেই জানে এমন জায়গাতে একা ঘুরতে যাওয়া কতটা বিপজ্জনক হতে পারে। এরপর হোটেলের রিসেপশনে গিয়ে তারা চাউচিতে যাওয়ার সহজ রাস্তাটা জানতে চায়। তখন তাদেরকে চাউচিতে যাওয়ার দুটো রাস্তা দেখানো হয়। এর মধ্যে একটা রাস্তা ছিল খুবই বিপজ্জনক, কারণ সেখানে অনেক বড় বড় আকৃতির সাপ এবং হিংস্র জন্তু জানোয়ার রয়েছে। সোফিয়া এবং জস ভালো করেই দুটো রাস্তা দেখে নেয় এবং তারপরে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা সেখান থেকে চলে আসলে হোটেলের রিসেপশনে থাকা এক ব্যক্তি একটা চোরকে তাদের পেছনে লাগিয়ে দেয়। এদিকে জস এবং সোফিয়া বেশ কিছুটা পথ গাড়ি নিয়ে যাওয়ার পর তারা লক্ষ্য করে সামনে গাড়ি নিয়ে যাওয়ার মতো আর কোনো রাস্তা নেই। তাই তারা ঠিক করে বাকিটা পথ তারা পায়ে হেঁটেই অতিক্রম করবে। আর এই প্ল্যান মতোই তারা বেশ কিছুটা পথ এগিয়ে যায়। তবে হঠাৎ করেই আবহাওয়া খারাপ হওয়ার কারণে জস সোফিয়াকে নিয়ে পুনরায় গাড়ির কাছে ফিরে আসে, কারণ এমন নির্জন জঙ্গলে তারা যদি কোনো রকম বিপদের সম্মুখীন হয় তাহলে তাদের সেখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। তো যাই হোক, গাড়ির কাছে ফেরার পর তারা লক্ষ্য করে একজন চোর তাদের গাড়িটাকে চুরি করার চেষ্টা করছে। এটা দেখে জস সোফিয়াকে একটা পাথরের পেছনে লুকিয়ে ওই চোরটা সামনে গিয়ে দাঁড়ায়। সে ভেবেছিল চোরটা হয়তো তাকে দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যাবে, কিন্তু এটা তার সম্পূর্ণ ভুল ধারণা ছিল। চোরটা হঠাৎ করেই তার উপর বন্দুক তাক করে এবং তাকে জিজ্ঞাসা করে, তোমার সঙ্গে তোমার স্ত্রীও এসেছিল, সে কোথায়? জস কিছুতেই সেটা বলতে না চাইলেও জসের এমন অবস্থা দেখে সোফিয়া বাধ্য হয়েই বাইরে বেরিয়ে আসে। আর এই সুযোগেই ওই চোরটা সোফিয়ার কাঁধে থাকা ব্যাগটাকে ছিনিয়ে নেয়। তবে জস কোনো অংশেই কম যায় না। সে সুযোগ বুঝে চোরটার মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং সোফিয়াকে নিয়ে ওই ঘন জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। চোরটাও রাগে ক্ষোভে তাদেরকে তাড়া করতে শুরু করে। এভাবেই বেশ অনেকটা পথ দৌড়ানোর পর জস সোফিয়াকে সেই দুর্গম পথ দিয়ে এগোতে বলে, কারণ সে ভালোভাবেই জানতো ওই চোরটা কোনোভাবেই ওই পথে তাদেরকে ফলো করবে না। দেখা যায় জসের কথা মতো সোফিয়া ওই পথেই দৌড়াতে শুরু করে। তারপর আর কি, যেটা হওয়ার সেটাই হয়। যে কারণে ওই পথটাকে এতটা দুর্গম, এতটা ভয়ানক বলা হয়, সোফিয়া সেই ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়। অর্থাৎ অসাবধানবশত সে ওই জঙ্গলে থাকা একটা বিশাল চরাবাড়ির মধ্যে পড়ে যায় এবং ভয়ে আর্তনাদ করে জসকে ডাকতে থাকে। এদিকে দেখা যায় জস কোনো রকমে ওই আওয়াজটাকে ফলো করে তার কাছে গিয়ে পৌঁছায়। সে সোফিয়াকে এমন অবস্থায় দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে এবং তাকে সেখান থেকে বের করার জন্য নানা রকমের প্রচেষ্টা করতে থাকে। তবে দুর্ভাগ্যবশত তার সমস্ত প্রচেষ্টা বিফলে যায়। এটা দেখে সোফিয়া আরও আতঙ্কিত হয়ে পড়ে। সে ওই চরাবাড়ির ভেতর থেকে বেরোনোর জন্য জোরে জোরে নড়াচড়া করতে শুরু করে, যার কারণে একটা পর্যায়ে সে পুরোপুরি ওই চরাবাড়ির ভিতরে চাপা পড়ে যায়। এটা দেখে জস কিছুটা নিরুপায় হয়ে
তার স্ত্রীকে বাঁচানোর জন্য নিজেও ওই চড়াবাড়ির ভেতরে ঝাঁপ দেয় আর কোনো রকমভাবে তার স্ত্রীকে ওই চড়া বাড়ির ভেতর থেকে ওপরে টেনে আনে। তবে আসল বিপদ শুরু হয় এখান থেকেই, কারণ এখন তারা দুজনেই চড়াবাড়ির ভেতরে আটকে আছে, সুতরাং কেউ কাউকে সাহায্য করতে পারবে না। আর এমন ঘন নির্জন জঙ্গলে কারো সাহায্যের আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। তাই তারা ভালোভাবেই জানতো বাঁচতে হলে তাদেরকেই কিছু করতে হবে। ঠিক এই সময়ে সোফিয়া তার পায়ের কাছে কিছু একটা অনুভব করে। জস এবং সোফিয়া ওই জিনিসটাকে টেনে উপরে তুলে আনলে তারা যা দেখে সেটা তারা কখনো কল্পনাও করতে পারেনি, কারণ এটা ছিল একটা মানুষের মৃতদেহ যে ওই চড়াবালির মধ্যে পড়ে নিজের প্রাণ হারিয়েছে। সোফিয়া এবং জস এই দৃশ্য দেখে কিছুটা ঘাবড়ে গেলেও তারা ওই চোরের পিঠ থেকে একটা ব্যাগ খুঁজে পায় এবং ওই ব্যাগ থেকে পাওয়া কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ছুরি, ম্যাচিস এবং একটা বন্দুক তাদের সঙ্গে রেখে দেয়। এভাবেই দেখতে দেখতে সকাল গড়িয়ে বিকেল হয়ে যায়। এদিকে জসের বন্ধু মার্কাস এতটা টাইম অবধি তাদেরকে হোটেলে ফিরতে না দেখে বেশ চিন্তায় পড়ে যায়। ঠিক এই সময়ে তার নজর পড়ে হোটেলের রিসেপশনে দাঁড়িয়ে থাকা একটা ব্যক্তির উপরে, কারণ ওই ব্যক্তি সোফিয়ার ব্যাগটাকে তার পিঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এটা দেখে মার্কাসের ওই ব্যক্তির ওপরে কিছুটা সন্দেহ হয়। সে ওই ব্যক্তিকে ব্যাগটা সম্পর্কে জিজ্ঞাসা করলে ওই ব্যক্তি দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে মার্কাস তাকে আটকাতে গেলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এই সময় হোটেলের কিছু সিকিউরিটি গার্ড এসে তাদেরকে কোনো রকমে আটকে নেয়। মার্কাস ওই চোরকে কিছু টাকা লোভ দেখিয়ে জিজ্ঞাসা করে জস এবং সোফিয়া কোথায় আছে। তখন ওই চোর তাকে বলে তারা জঙ্গলের সেই রাস্তাটাতে প্রবেশ করেছে যেখান থেকে আজ অবধি কেউ বেঁচে ফিরে আসেনি। এটা শুনে মার্কাস বেশ চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় জস এবং সোফিয়া তাদের কাছে থাকা সেই ছুরিটাকে কাজে লাগিয়ে ওই মৃতদেহর কাছ থেকে পাওয়া ব্যাগটাকে টুকরো টুকরো করে কেটে একটা দড়ি তৈরি করে এবং কোনো রকমে ওই দড়িটাকে তাদের সামনে থাকা একটা গাছের গুঁড়িতে ফাঁসানোর চেষ্টা করে। তবে অনেকবার প্রচেষ্টার পরেও তারা এই কাজে ব্যর্থ হয়, কারণ দড়িটা অনেক ছোট হওয়ার কারণে ওই গাছের গুঁড়িতে ফাঁসানো সম্ভব ছিল না। এই কারণেই তারা কিছুটা হতাশ হয়ে পড়ে এবং সমস্ত প্রচেষ্টা ছেড়ে নিজেদের মৃত্যুটাকে স্বীকার করে নেয়। তবে এই সময় হঠাৎ করেই জঙ্গলের ওপর থেকে একটা প্লেন উড়ে যায়। এটা দেখে তারা দুজন পুনরায় বাঁচার আশা ফিরে পায় এবং চিৎকার করে ওই প্লেনটাকে সিগন্যাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই গভীর জঙ্গলের মধ্যে অত ওপর থেকে তাদেরকে প্লেনটা দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়। আর এর সাথেই তারা তাদের শেষ বাঁচার সম্বলটাকেও হারিয়ে ফেলে। তবে বিপদ এখানেই শেষ নয়। সোফিয়া লক্ষ্য করে তারা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে সেখানে একটা সাপের ডিম রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই ওই সাপটাও তার ডিমটাকে নেওয়ার জন্য ওই জায়গাতে চলে আসে। সাপটাকে দেখে জস এবং সোফিয়া কোনোরকম নড়াচড়া না করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তবে দুর্ভাগ্যবশত সাপটা জসকে কামড়ে দেয়। সাথে সাথেই সোফিয়া তার হাতে থাকা বন্দুকটা দিয়ে ওই সাপটাকে গুলি করে। গুলির আঘাতে সাপটা কিছুটা আহত হয়ে সেখান থেকে চলে যায়। তবে জস বুঝতে পারে তার হাতে আর বেশি টাইম নেই, কারণ ওই সাপের বিষ আর কিছুক্ষণের মধ্যেই তার পুরো শরীরে ছড়িয়ে পড়বে। জীবনের এই শেষ মুহূর্তে এসে জস সোফিয়াকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। হয়তো আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি রয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে সেই আগের মতোই ভালোবাসি। জসের মুখে এমন কথা শুনে সোফিয়াও কান্নাতে ভেঙে পড়ে। সে জসকে বলে, আমি থাকতে তোমার কিছুই হবে না। এটা বলেই সে জসের হাতে একটা দড়ি বেঁধে দেয়, যাতে ওই বিষ দ্রুত জসের শরীরে ছড়াতে না পারে। তবে এতেও কোনো লাভ হয় না, কারণ ওই বিষ ধীরে ধীরে জসের পুরো শরীরে ছড়িয়ে পড়তে থাকে। ফলে সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিল। তাই সোফিয়া কিছুটা নিরুপায় হয়ে তার কাছে থাকা ছুরিটা দিয়ে জসের গলার কাছে একটা শিরা কেটে ফেলে, যাতে ওই বিষাক্ত রক্তটা সেখান থেকে বেরিয়ে যেতে পারে। এখানে বলে রাখি, আসলে পেশাগত দিক থেকে সোফিয়া একজন ডাক্তার, তবে তার সন্তান হওয়ার পর সন্তানদের টাইম দেওয়ার জন্য সে ডাক্তারি ছেড়ে দিয়েছে। দেখা যায় জসের শরীর থেকে ওই রক্তটা বেরিয়ে গেলে জস অনেকটা সুস্থ হয়ে ওঠে। ঠিক এই সময়ে সোফিয়ার মাথায় একটা বুদ্ধি আসে। সে খেয়াল করে যে সাপটা জসকে কামড়েছে সেটা প্রায় 7 থেকে 8 ফুট লম্বা হবে, আর তাদের কাছে যে দড়িটা রয়েছে সেই দড়িটাকে যদি আরও কিছুটা লম্বা করা যায় তবে সেই দড়িটাকে ওই গাছের গুঁড়িতে ফাঁসানো যাবে। তাই সে ঠিক করে ওই সাপটাকে সে যে কোনো প্রকারে তাদের কাছে নিয়ে আসবে এবং তাকে মেরে সেটাকে দড়ি হিসাবে ব্যবহার করবে। এরপর সোফিয়া সাপটার দৃষ্টি আকর্ষণ করার জন্য চারিদিকে কাদা ছুঁড়তে শুরু করে, আর দেখা যায় তার প্ল্যান মতো ওই সাপটাও সোফিয়াকে কামড়ানোর জন্য ওই জায়গাতে চলে আসে। সোফিয়া তার হাতে থাকা বন্দুকটা দিয়ে ওই সাপটাকে গুলি করার চেষ্টা করে, তবে দুর্ভাগ্যবশত গুলিটা সাপের গায়ে লাগে না, আর এই সুযোগেই সাপটা সোফিয়াকে কামড়ে দেয় এবং ধীরে ধীরে তার পুরো শরীরটাকে পেঁচিয়ে নেয়।
তবে সাপটা সোফিয়াকে দম বন্ধ করে মেরে ফেলার আগেই জস তার হাতে থাকা ছুরিটাকে ওই সাপের মাথায় ঢুকিয়ে দেয়, ফলে সাপটা সেখানেই মারা যায়। এরপর সোফিয়া ওই সাপটাকে তার কাছে থাকা দড়ির সঙ্গে বেঁধে ফেলে এবং বেশ কয়েকবার চেষ্টা করার পর অবশেষে সে ওই দড়িটাকে গাছের গুঁড়িতে ফাঁসাতে সক্ষম হয়। তারপর ধীরে ধীরে ওই চড়াবাড়ির মধ্য থেকে ওপরে উঠে আসে। সোফিয়া ওপরে আসার পর সে জসকে সেখান থেকে বের করার চেষ্টা করে, তবে জসের অবস্থা এতটাই খারাপ ছিল যে সে তার হাত পা নাড়াতেই পারছিল না। তাই সোফিয়া ঠিক করে সে ওই জঙ্গল থেকে বেরিয়ে কাউকে সাহায্যের জন্য ডেকে আনবে। সে জঙ্গলের বাইরের দিকে দৌড়াতে শুরু করে, তবে সাপের কামড় খাওয়ার কারণে ধীরে ধীরে তার শরীরটাও প্রায় অবশ হয়ে আসছিল। তবে জঙ্গল থেকে বেরোতেই সৌভাগ্যবশত সে তার সামনে মার্কাস এবং বেশ কিছু পুলিশ অফিসারকে দেখতে পায়, যারা মূলত তাদেরকে রেস্কিউ করার জন্যই ওই জায়গাতে এসেছে। সোফিয়া মার্কাসকে জসের অবস্থান সম্পর্কে সবকিছু বুঝিয়ে বলে। এরপর দেখা যায় মার্কাস এবং পুলিশ অফিসাররা জসকে ওই জঙ্গলের ভেতর থেকে উদ্ধার করে আনে, আর সৌভাগ্যবশত জস তখনও জীবিত ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এমনই সব অসাধারণ মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড।